স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক অটিজম একটি জটিল স্নায়ু বিকাশজনিত সমস্যা। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে নানা ধরনের সীমাবদ্ধতা দেখতে পাওয়া যায় আর এই সীমাবদ্ধতাগুলোর কারণে এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা সাধারণ শিশুদের থেকে অনেকাংশে পিছিয়ে থাকে। দর্শক এত সীমাবদ্ধতা সম্পন্ন এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদেরকে নিয়ে পথ চলাটা মোটেই সহজ নয়। যে পরিবারে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা থাকে সেই পরিবারগুলো জানে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে নিয়ে এই জীবন যাপন এই পথ চলাটা কতটা কঠিন। দর্শক অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদেরকে নিয়ে এই পরিবারগুলোর পথ চলার অভিজ্ঞতার কথা তুলে ধরতে হাত বাড়িয়ে দিলাম টিম ছুটে চলেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন প্রান্ত থেকে তুলে নিয়ে আসছে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে নিয়ে এই পরিবারগুলোর পথ চলার অভিজ্ঞতার কথা। দর্শক তারই ধারাবাহিকতায় আজ আমি চলে যাচ্ছি মিরপুরে এবং সেখানে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন একজন সন্তানকে নিয়ে একটি পরিবারের পথ চলার অভিজ্ঞতার কথা তুলে ধরতে। দর্শক চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। কোথায় তারা? এই তো আসেন ভিতরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক আমি চলে এসেছি মেঘদের বাসায়। মেঘ আজকে আমার বিশেষ অতিথি। ওর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং মেঘকে নিয়ে এই পরিবারটির পথ চলার অভিজ্ঞতার কথা তুলে ধরার জন্যই আমার আজকে মিরপুর 12 নম্বরে মেঘদের বাসায় আসা। চলুন দর্শক প্রথমেই পরিচিত হই মেঘ এবং তার পরিবারের সাথে। মেঘ তুমি কেমন আছো সেটা একটু বলো। ভালো আছি। তাই? তোমার হাতে কি? মেঘ আমার দিকে তাকিয়ে একটু কথা বলো। আন্টিকে দেখো। মেঘ এই তো ভেরি গুড। আচ্ছা মেঘ তুমি মোবাইলে কি করছো বাবা? কাজ করি। তুমি মোবাইলে কাজ করছো? কি কাজ করছো? আমার তো খুব জানতে ইচ্ছা করছে। আমি কি একটু আসবো, দেখবো তুমি কি কাজ করছো? বলো ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু আসি। হ্যাঁ, মেঘের হাতে দুটো মোবাইল, একবার এই মোবাইলটা একবার ওই মোবাইলটা নিয়ে এসে ব্যস্ত। মেঘ এটা কি? এটা কি? গরু। এটা তো একটা হাটের ছবি, একটা গরুর হাটের ছবি। এটা তুমি গরুর হাটে গিয়েছো মেঘ? তোমার কি গরুর ছবি দেখতে বেশি ভালো লাগে? গরুর ছবি আঁকতেও বেশি ভালো লাগে? এই যে একটা সাদা গরু। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, খুশি। দর্শক মেঘ খুব মনোযোগ দিয়ে গরুর ছবি দেখছে। এক জায়গায় দেখলাম গরুর হাটের ছবি, আরেক জায়গায় একটা সাদা রঙের গরু। মেঘ গরুর ছবি আঁকে আর কি করে একটু শুনি তো। মেঘ স্কুলে যায়? স্কুলে যে মেঘ কি করে? কাজ করে। শুনি তো মেঘ স্কুলে যে কি কাজ করে? কাজ করে। হ্যাঁ, পড়াশোনা করে। আর কি করে? ছবি। আর ছবি আঁকে। ছবি আঁকে। তুমি কি আমাকে তোমার আঁকা ছবি দেখাবে আজকে মেঘ? দেখাবো। বাবা তুমি স্কুলে আর কি করো বলো? পড়াশোনা। আর লেখাপড়া। লেখাপড়া। আর কি করো? বিজিএস। বিজিএস। আর কোনটা? আর কি করো? বিজিএস। তবলা? তবলা বাজাবো। ও তবলা মেঘ বাজাবে? বাজাতে পারে নাকি? হ্যাঁ। বাহ, মেঘ খেলাধুলা করতে পছন্দ? খেলতে ভালো লাগে মেঘ? ভালো লাগে। কোন খেলাটা বেশি পছন্দ মেঘ? পড়াশোনা করে। মেঘ কোন খেলাটা বেশি পছন্দ? পছন্দ। বলো বলো তো তুমি। ফুটবল। ফুটবল খেলো তুমি? মেঘ মেঘ জি। আমি তো তোমার আরো অনেক গল্প শুনতে চাই। জি। বলবে না?
বলবে তো, তাই না? তাই না? হ্যাঁ, আমি শুনবো। শুনবো? হ্যাঁ, একটু মা বাবার সাথে কথা বলে আসি, তারপর কেমন? দর্শক, মেঘের বিষয়ে এখন বাকি কথাগুলো শোনার জন্য আমি চলে যাব মেঘের মা এবং বাবার কাছে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। ভাই, আপনার নাম এবং পরিচয়টা যদি আমার নাম বলতেন। মোহাম্মদ আবুল কাসেম ইকবাল। আচ্ছা, কি করছেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, পপুলার ফার্মাসিউটিক্যালসে, আচ্ছা আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রাফিক ডিজাইনার। আপনার নামটা যদি বলতেন। খন্দকার সাবিরা সুলতানা। আপনারা টিভি দেখছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেঘ কি টিভি দেখতে পছন্দ করে? মেঘ দেখে, এনিমেলের চ্যানেলগুলো বেশি দেখে। আচ্ছা, ওর অ্যানিমাল পছন্দ? হ্যাঁ, স্পেশালি গরু। তাই নাকি? হ্যাঁ, গরুর ব্যাপারটা ও খুব বেশি এনজয় করে। গরুর ছবি আঁকে, তারপর ছবি তোলে। কোরবানির আচ্ছা। দৃশ্যগুলো তার খুব পছন্দ। ওই সময়টা সে খুবই বিজি থাকে গরু নিয়ে। ও, তাহলে কোরবানির সময় এই যে গরুর হাটে যায় সে? হ্যাঁ, ও যায় কোরবানির গরুর হাটেও যায়, ওকে নিয়ে যাওয়া সাধারণত হয়। বাচ্চারা তো খুব ভয় পায়, সেক্ষেত্রে মেঘ তাহলে ব্যতিক্রম। ফুফাতো ভাইয়েরা সব সাথে যায়, মানে আমাদের তো আসলে বিশাল একটা ফ্যামিলি। আচ্ছা, ও যখন কোরবানির হাটে যায় তখন ওর ফুফাতো ভাই আর আশেপাশে সবাই আছে, ওরা সবাই সাথে যায়। মানে ওকে, গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, ওকে দেখে রাখে। দল বেঁধে যায় হ্যাঁ, সবাই। দল বেঁধে যায়। ওর ব্যাপারে আমাদের আর কোনো চিন্তা করতে হয় না। সে এটাকে এনজয় করে। হ্যাঁ, গরুর দড়ি হাতে ধরে টেনে নিয়ে আসে। ছোটবেলা থেকে এটা? হ্যাঁ, ছোটবেলা থেকে। সে আর অন্য কোনো অ্যানিমালের ছবি আঁকে না? অন্যান্য অ্যানিমেলের ছবি আঁকে, কিন্তু গরুর প্রতি ওর ইয়েটা বেশি। ওইভাবে একদিন আবিষ্কার করলাম যে ও দেয়ালের মধ্যে কিছু একটা এঁকে রাখছে। তো আমি কয়েকদিন দেখার পরে বুঝতে পারতেছি না যে ও কী আঁকলো। ভালো করে দেখি যে ও আসলে কোরবানির যে গরুটা যখন স্যাক্রিফাইস করা হয়, গরুটা উল্টা, কিন্তু গরু যারা কোরবানি করছে তারা সোজা। দৃশ্যটা একদম মানে খুব ক্রিটিক্যাল একটা দৃশ্য ও পুরো দেয়ালের মধ্যে এঁকে রাখছে। তখন আমি ভাবলাম যে ওর বাবা, আমরা আলোচনা করলাম যে ওর মনের মধ্যে এটা আসলে স্পট ফেলছে, ওইটা নিয়ে ভাবতেছে। এরকমই ওর চোখে দেখা যত আশেপাশের দৃশ্য আছে সব ও দেয়ালের মধ্যে এঁকে রাখতো। মেঘ তো মনে হয় সেভাবে কথা বলতে পারে না, তাই না? যখন মুড ভালো থাকে তখন আবার কথা বলে। মানে পুরো সেন্টেন্স বলে? কথাগুলো হচ্ছে খুব লিমিটেড, আচ্ছা। মানে রিপিট করে বেশি। হ্যাঁ, আমি খেয়াল করেছি সেটা। আপনি হয়তো জিজ্ঞেস করলেন তুমি খেয়েছো, এই কমন কিছু শব্দ আছে যেটা আনসার দেব যে হ্যাঁ খেয়েছি। আর ম্যাক চলো গোসল করতে যাই, অত রিপিট করবে চলো গোসল করতে যাই, চলো আমরা স্কুলে যাব, এরকম কথা রিপিট করে। মানে এই হাইপারনেসটা ওর, এটাই হচ্ছে। এছাড়া আর কিন্তু ওর এটা কি কমন, এই যে হাইপার হয়ে যায়? হ্যাঁ, এইটা একটা কমন। আর এমনি তো ওর প্র্যাকটিক্যাল নলেজ, সাংসারিক বুদ্ধি খুব ভালো। আচ্ছা আচ্ছা, অনেক কিছু বুঝতে পারে, পারিপার্শ্বিক অবস্থা। মেঘ তো আপনার প্রথম সন্তান। হ্যাঁ, এখন ওর বয়স কত? এখন ওর বয়স 18 বছর। মেঘের কত বছর বয়সে বুঝতে পারলেন মেঘ আর সাধারণ 10টা শিশুর মতো নয়? ওর যখন স্পিচ আসার কথা। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। তারপরে মানে ওই যে অন্যান্য বাচ্চাদের যে এরকম চেঞ্জেসগুলো আসে, ইমপ্রুভমেন্ট হয়, ওগুলো ডিলে হচ্ছিল। তা আমরা দেখছিলাম, অনেকের সাজেশনও নিচ্ছিলাম যে অনেকের ডিলে হয়, আর একটু দেখি এইরকম। পরে দেখি যে না, ও সবার মতো না, একটু পিছিয়ে যাচ্ছে। স্পিচ, আই কন্ট্যাক্ট, এগুলো ওর স্বাভাবিকভাবে আসছে না। তখন ওর বয়স কত মেঘের? 1.5-2 বছর বয়স। দর্শক, আমার হাতের বাম পাশে বসে আছে ওরা দুই সহোদর ভাই। কি নাম আপনার? মৃত্তিক, কেমন আছো? ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, কোন স্কুলে পড়ছো? সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। তোমার তো মিরপুরে। নিশ্চয়ই অনেক বন্ধু আছে, তাই না? জি জি। তো বন্ধুরা সবাই জানে যে তোমার একটা বড় ভাইয়া আছে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন? হ্যাঁ হ্যাঁ, সবাই জানে, সবাই খুব সাপোর্টিভ। এই যে ভাই বোন তোমরা যারা আছো তাদেরকেও অনেক সময় অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এমন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কি তোমাকে? আপাতত আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু, এদের মধ্যে সবাই অনেক সাপোর্টিভ। এই অল্প কয়েকজনের মধ্যে এখন পর্যন্ত এরকম চ্যালেঞ্জ ফেস করতে হয়নি। এই যে গ্রহণযোগ্যতার ব্যাপারটা বা ভাইটা এরকম, এই বিষয়টা তোমার কাছে কীরকম লাগে? ছোটোবেলা থেকে আমার ভাইকে এভাবে দেখে এসেছি, এভাবেই মানুষ হয়েছি। কখনো কিন্তু আমার মনে হয়নি যে ও আসলে বুঝতে পারে না। আমার মনে হয় সবসময় আমার কথা বুঝতে পারে। নর্মাল ভাইদের মধ্যে যেই সম্পর্কটা থাকে, আমার ওর মধ্যে ঠিক সেই সম্পর্কটাই। তাই? জি। পরিবারগুলোতে ভাই বোনরা যেরকমভাবে আনন্দ করে, যে সব কিছু শেয়ার করে নেয়,
একইভাবে সবকিছু হয়, তাই না? একইভাবে সব কিছু। হয়তো কথাটা বলতে পারে না, কিন্তু ও ঠিক কেমন কেমন জানি বোঝা যায় আমি কি ওকে বোঝাতে যাচ্ছি আচ্ছা। সব কিছু। তোমার ভাইয়ের বন্ধু আছে? ওর স্কুলে ওর ক্লাসমেট আছে, তাদেরকেও বন্ধু বলেই বলে। আপনি যদি জিজ্ঞেস করেন বন্ধুর নাম কি, ও হয়তো তাদের নামই বলবে। তাই নাকি? মেঘ, মেঘ তোমার বন্ধু আছে না স্কুলে? মেঘ, হুম। তাজদিদ, আর মেঘ, মেঘ তো মেঘ, মেঘের বন্ধুর নাম তাজদিদ। আর কোন বন্ধু আছে? জিয়াদ, আরেকটা বন্ধুর নাম জিয়াদ। হুম। বন্ধুদের সাথে মেঘ কি খেলা করে? করি। আমি শুনলাম মেঘ নাকি দল বেঁধে বেড়াতে যায় কাজিনদের সাথে। যাই, তাই? বাবা মার সাথে বাইরে যাওয়া হয় না, বেড়াতে যায় না মেঘ? আর মৃত্তিকের সাথে কি খেলাধুলা করা হয়? কি খেলা করে মৃত্তিকের সাথে মেঘ? করি। মেঘ এদিকে আমার দিকে তাকাই না, আন্টির দিকে তো তাকাও। মৃত্তিক, মৃত্তিক কি ছোট ভাইয়া? ছোট ভাই মৃত্তিক তোমার? আর মৃত্তিকের সাথে কি খেলাধুলা করে মেঘ? এটা শুনতে চাই। তুমি তো কিসের ছবি তুলছো? গরুর ছবি। তার মানে মেঘের জগতে গরু একটা অনেক বড় বিষয়, এবং সারাক্ষণ সে গরুর ছবি দেখা নিয়ে, গরুর ছবি আঁকা নিয়ে ব্যস্ত। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ আমরা বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে চলে এসেছি মেঘদের বাসায়। মেঘ একজন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন কিশোর। তুলে ধরছি মেঘের কথা এবং মেঘকে নিয়ে তার মা বাবা এবং ভাইয়ের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। দর্শক, এখন চলে যাব মেঘের আম্মুর কাছে, শুনবো মেঘকে নিয়ে মেঘের আম্মুর অভিজ্ঞতার কথা। আপা, মেঘের মধ্যে কি বৈশিষ্ট্যগুলো দেখে আপনার কাছে মনে হয়েছিল যে মেঘকে আসলে এখন চিকিৎসকের কাছে নেওয়া দরকার? মেঘ যখন খুবই ছোট ছিল, একদম নিউবর্ন বেবি, ও রাত্র 9টা 9:30 হলে কান্না শুরু করতো, এবং সেটা প্রায় ভোর পর্যন্ত। এমনও সময় গেছে যে আমরা ওকে একটা কাপড়ের মধ্যে দিয়ে দুইজনে ধরে দোল দিতাম, একেবারেই তো নিউবর্ন ছিল, দেখি ঘুমায় কিনা। হোল নাইট কান্না করতো করতো, তারপরে শেষের দিকে ভোরের দিকে ঘুমাতো। প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছিল হ্যাঁ, সেটা? এটা আমরা routine হয়ে- খাওয়া দাওয়া করে রাতে ডিনার সেরে রেডি, ঠিক 11টা থেকে 11:15 মধ্যে সে কান্না শুরু করলো। কত বছর বয়সে আসলে আপনারা ওকে ডাক্তারের কাছে নিলেন? 2.5 বা 3 বছর হবে। কত বছর বয়সে আসলে আপনারা নিশ্চিত হলেন যে আপনার সন্তান মেঘ autism এগুলো আসলে বৈশিষ্ট্য আমাদের সম্পন্ন? কাছে ওরকম ভাবে এখনো কিন্তু আমরা দেখি আমি কিন্তু এই পর্যন্ত কোনো ডাক্তারের কাছ থেকে আমি কোনো পাই নাই যে ওইরকম। আমার একটা ছাত্রী ছিল, সে হলো আপনার বাংলাদেশ মেডিকেল কলেজের লেকচারার, বলে যে আপনার বাসা তো মিরপুরে এরকম ব্লকটা কত দূরে? আমি এটা আমার খুব কাছে, ওখানে একটা খুব ভালো স্কুল আছে, অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। কিন্তু তখনও তো আপনারা জানেন না যে আপনার ছেলে অটিজম। আজও কিন্তু আমাকে কেউ সার্টিফিকেট দেয় নাই বা আমাকে কেউ তাহলে বলে আপনি নাই। কেন নিয়ে গেলেন অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনে? আমি যখনই যেটা মনে হয়েছে যে আমার ছেলের এই সমস্যা, যখনই শুনেছি এইখানে গেলে এই রোগটা ভালো হয়, আমি ওখানে যাওয়ার চেষ্টা করেছি। মেঘ এই মুহূর্তে কতটা গিয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে মা মেঘ হিসেবে? আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেক ইমপ্রুভ করেছে। স্কুলে দেওয়ার আগে মেঘের আই কন্ট্যাক্ট ছিল না, এখন আই কন্ট্যাক্ট অনেক ভালো। আমার ধারণা ওর আই কন্ট্যাক্ট এখন 100%ই ঠিক হয়ে গেছে। আর স্পিচ ছিল না, ও একদম আর্লি এজে শুধু মুখ দিয়ে একটা সাউন্ড করতো, বি 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 এরকম সাউন্ড করতো। এখন সে তার স্পিচটা এসছে, কথার পিঠে কথা হয়তো বলে না, কিন্তু নিডগুলো বোঝাতে পারে 2-3টা শব্দ দিয়ে। তারপর স্কিল ডেভেলপ করেছে, সে ব্লকের শাড়ি করে, তাই হ্যান্ড নাকি? পেইন্ট শাড়ি করে, আচ্ছা। অনেক কাজ করে স্কুলে। মোটামুটি এই ইয়েগুলো আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, ও যখন একদম ছোট ছিল, ও আমার সাথে সাথে সব কাজ করতো। যে আপনাকেও সে নানা রকম সাংসারিক কাজে হ্যাঁ, সাহায্য হ্যাঁ, করে, হ্যাঁ। সেটা শুনতে চাই যে কোন কোন ধরনের কাজগুলোতে সে আপনাকে সহযোগিতা করে? ও যখন রান্নার সময় হয়, যদি দেখে যে আমি এখনো রান্নাঘরে আসছি না, আমাকে মনে করিয়ে দিবে।
ফ্রিজ থেকে মাছ বের করে রাখা, মা ফ্রিজে, মানে এই দুইটা শব্দ বললো আমি কিন্তু বুঝলাম যে এখন মাছ মাংসগুলো বের করে ভিজাও। এই কাজগুলো আমাকে ও মনে করিয়ে দেয়, আমি কিন্তু ভুলে গেলে ও ভুলে না। মানে মেঘের এখন এই 18 বছর বয়সে এসে কি কি নেতিবাচক আচরণের সম্মুখীন হলেন মেঘের মা হিসাবে? স্কুল থেকেও আমাদেরকে বলেছিল যে ওকে সপ্তাহে 2 দিন নর্মাল স্কুলে দেওয়ার কথা। তো যখন স্কুলটা শিফট হয়ে উত্তরাতে চলে গেল তখন আমরা একটু সিরিয়াসলি খুঁজতে লাগলাম যে কোন স্কুলে দেয়া যায় কিনা, কোন একটা পাবলিক স্কুলে। আমার বাসার কাছেই সরকারি একটা প্রাইমারি স্কুল আছে, 2-3 দিন আমি সেখানে গেলাম, দেখি আমার ছেলেটার ব্যাপারে কথা বলে ওরা নেয় কিনা। এখন তো গভর্নমেন্টের একটা রুল আছে যে সরকারি স্কুলগুলোতে এদেরকে নিতে হবে। তা আমি যখন গেলাম তো স্কুলের যিনি সহকারী প্রধান শিক্ষিকা ওনারা এত মুখ কালো করে আমার সাথে কথা বললেন, মানে আমি যাওয়ার পরে মনে হলো যেন ওনারা খুব বড় সড়ো বিপদে পড়ে গেলেন। কিন্তু ওনারা জানেন যে ওনারা নিতে বাধ্য, এখন এটাই ওনাদের জন্য বিপদ। যদি ওকে নিয়ে নিতে হয় তাহলে তো ওদের ম্যানেজ করতে কষ্ট হবে। পরে বাধ্য হয়ে ওনারা একদিন বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন। পরে একদিন আমি নিয়ে গেলাম, ওদেরকে বসালো, অন্যান্য বাচ্চাদের সাথে বসানোর পরে আমাকে তারা যেটা ব্রিফ করলো যে দেখেন ও তো বসতেছে না, এই বাচ্চাদের সাথে তো বসবে না, এটসেট্রা এটসেট্রা অনেক কথা বললো। তো আমার মনে হলো যে এইখানে আমাদের অবকাঠামো যাই থাকুক মানসিক পরিবর্তন দরকার। নর্মাল যে স্কুলগুলো, প্রিপারেটরি স্কুল বা প্রাইমারি স্কুলগুলো, এদের একটু সহনশীল হওয়া দরকার। ইকবাল ভাই, আপনি তো চারুকলার ছাত্র, ছবি আঁকেন, এবং আপনার সন্তান মেঘ আপনার কাছ থেকে এই গুণটা পেয়েছে, সেও চমৎকার ছবি আঁকে, এবং আমি জেনেছি যে সে ছবি এঁকে অনেক পুরস্কার পেয়েছে, তাই না? এই জিনিসটা কতটা আনন্দের, কতটা ভালো লাগার বাবার কাছে? অবশ্যই ভালো লাগার, সন্তানের যেই কোনো সাকসেসই যেই কোনো বাবা মাই সবচেয়ে বেশি আনন্দিত হয়। আমার ক্ষেত্রে তো বা আমার মায়ের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম না, আমরা অবশ্যই খুব আনন্দিত হই, এবং একাধিকবার সে পুরস্কার নিয়েছে, সেটাও অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের যে আমার ছেলে কিছুই পারে না অথচ অনেক কিছুই পারে। তো ওই স্কুলের যেই প্রতিযোগিতাগুলো হয় ওর স্কুলের প্রতিযোগিতায় বরাবর যতবারই প্রতিযোগিতা হয় প্রাইজ পাই। আর সেটা ছবি আঁকায়, কখনো আপনার যে কোনো গেমে, তারপরে ওই বাংলাদেশ মানবাধিকার কমিশন থেকে অটিজম বাচ্চাদের কাছ থেকে ওদের আঁকা ছবি নিয়ে একটা ক্যালেন্ডার তৈরি করার জন্য আরও উদ্যোগ নিয়েছিল। সেইখানে বিভিন্ন স্কুল থেকে যারা ছবি আঁকে তাদের ছবি জমা দেওয়া হয়েছিল, সেখান থেকে আমার ছেলের একটা ছবি সিলেক্ট করেছিল ওরা, সেই ছবিটা স্থান পেয়েছিল, সেটা আমরা তো অত্যন্ত আনন্দের। এছাড়া বিভিন্ন আর্ট কম্পিটিশনে আমার ছেলে অংশগ্রহণ করেছে এবং সেইখানেও সে প্রাইজ পেয়েছে, সেটাও আমাদের জন্য খুবই আনন্দের। বাবার যে গুণটা ছেলে অটোমেটিক্যালি, তবে এইখানে একটাই হলো কি, বাবা হিসাবে হয়তো আমার এটা অনেকেই বলে যে আপনি নিশ্চয়ই আপনার ছেলেকে খুব ভালো শিখান, যে বাবার কাছে এটা পেয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত কলম ধরে বা পেন্সিল ধরে আমার ছেলেকে একটা ডটও আমি দিতে পারিনি। এখানে আমি একটা কথা বলি, ওর বাবার যখন এক্সিবিশন থাকতো, এক্সিবিশনের আগে তো ছবি আঁকার ব্যস্ততা থাকতো অনেক, তো যখন ক্যানভাসগুলো রেডি করে বাসায় নিয়ে আসতো, ওনার একটা খুব পজিটিভ দিক হচ্ছে ওই বড় বড় ক্যানভাসগুলোর মধ্যে একটা ক্যানভাস সে ছেলেদের জন্য ছেড়ে দিত, ওদেরকে রং তুলি সম্পূর্ণ ছেড়ে দিত তার পাশে, মানে ওদের জন্য কষ্ট না হয়ে যায়, বাবা আঁকতেছে এগুলো ধরে, আমাদের জন্য নাই। ওরা কিন্তু বাবাকে দেখে যাই হোক রং দিয়ে ওই ক্যানভাসের মধ্যে ইচ্ছা মতো আঁকিঝুঁকি করতেছে। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। কিন্তু যখনই ধরেন এই যে আমার এই যে ক্যানভাসগুলো আমি যখন বানাই, একাধিক ক্যানভাস একসাথে তৈরি করি, তো তৈরি করার পরে দেখা গেল যে আমি নিয়ে আসি, যেই দিন আমি আঁকতে শুরু করব, আমি প্রিপারেশন সাধারণত আমি রাতেই আঁকি, রাতে হয়তো আমার ইয়েতে থাকে যে ওরা যখন ঘুমিয়ে যাবে হয়তো আমি 10টা 11টা বা 12টার পরে ছবি আঁকতে পারবো। আয়োজন দেখেই বুঝে যেত যে আমি ওদের ছবি এখন আমরা ছবি আঁকার তার না, আমি পাশাপাশি আরো 2টা-3টা ক্যানভাস দিয়ে দিতাম, রং দিতাম, যা আঁকতে থাকো, কারণ আমি হ্যাঁ আমরা দুইজনে ও একটাতে দুইজনে 2 ভাই 2 ক্যানভাস নিয়ে আঁকতেছে, আমি পাশে আঁকতেছি, কারণ ওরা যা আঁকুক আমি পরে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। আর মেঘের বোধহয় আমার স্টোরে রাখা আছে, ওর কিছু আঁকা আমি রেখেই দিয়েছি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মেঘদের দেয়ালে অনেকগুলো পেন্টিংস টাঙানো আছে, এগুলি সবই মেঘের বাবা ইকবাল ভাইয়ের আঁকা। আমি তখন এই বাসায় আরেকটা ভাড়া বাসায় ছিলাম, তো সামনের দিকটা খুব ওপেন ছিল, মানে বিশাল দেয়ালের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সোজা একটা লম্বা টান দেয়া
কি কি এরকম কতগুলো এরকম 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 দিয়ে রাখছে। বুঝতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম কি হচ্ছে। তার একদিন 2 দিন পরে দেখি, আমি দেখলাম আরে কি দেখা যায় ওগুলো। পরে দেখলাম যে আমি এই জানালা দিয়ে যখন তাকাই তখন দেখি যে এইখান থেকে যে ভিউটা দেখা যায় এটা পুরোটা এইখানে। তার মানে যে দৃশ্যটা তার মনের মধ্যে বেশি আলোড়ন তৈরি করত, সেই দৃশ্যটাকে সে দেয়ালে এঁকে রাখতো। এর মধ্যে আবার আপা অনেক চেঞ্জ দেখেছি। সেটা হচ্ছে একটা সময় ওই যে বললেন না শুধু গরু আঁকে অন্য কিছু আঁকে না, না একটা সময় কিছুদিন সে সমস্ত অ্যানিমেলস আঁকতো। আমি অনেক সময় অবাক হয়ে যেতাম যে ও যেই ড্রয়িং যেভাবে করে এটা বোধহয় আমার দ্বারা সম্ভব না। আর বিলিভ মি, সত্যিকারই আমার দ্বারা সম্ভব না, কিন্তু ও কিন্তু এঁকে ফেলতো এবং আঁকতো এত শর্ট টাইমে। ও কিন্তু জীবনে কখনো রাবার ইউজ করে নাই এবং ও পেন্সিল দিয়ে যাকে কলম দিয়ে তাকে একটা সময় এত ডিটেইল আঁকতো, কোনো ভুল নাই, মানে মোছামুছি নাই, কোথাও কোনো ভুল নাই। এটাই বোধহয় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিশেষত্ব। সাবের আপা যেমন তার সন্তান মেঘকে একটা অবস্থানে আজকে নিয়ে এসেছেন, তার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, তারপরেও কিন্তু মেঘ নিজের কাজগুলো নিজে করতে পারে, মাকে কাজে সাহায্য করে, অসম্ভব সুন্দর ছবি আঁকে। এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, এই পথ চলা মোটেই সহজ না। আরও কথা বাকি আছে, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাতে বাড়িয়ে দাও, দু হাতে বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আমরা এতক্ষণ মেঘের মা এবং বাবার কথা শুনছিলাম মেঘকে ঘিরে। এবারে চলে যাব মেঘ এবং মেঘের ছোট ভাই মৃত্তিকের কাছে। মৃত্তিক, মেঘের কোন কাজটা অনেক বেশি ভালো লাগে ছোট ভাই হিসাবে? আমার ভাইয়ের মূলত ওর ছবি আঁকাটাই আমার অনেক পছন্দ। তাই? জি। মৃত্তিক কি ছবি আঁকে? আমি ছবি আঁকি বলতে মানে মাঝে মাঝে আঁকি। আমার ভাই ছবি আঁকাতে যে পরিমাণ দক্ষ, সেই পরিমাণ দক্ষ আমি এখনো হয়ে উঠতে পারিনি। মৃত্তিক, বাবাও কিন্তু অসম্ভব সুন্দর ছবি আঁকে। যদি বলতে চাই যে আশা করেছিলেন যে মৃত্তিকও বলবে যে আমিও খুব সুন্দর ছবি আঁকি, সেটা কিন্তু পাচ্ছি না মৃত্তিকের কাছ থেকে, কেন? এটা কি আগ্রহের অভাব? এটা বাবা চাইতেন আমি ছবি আঁকি, আমাকে বলতেনও আঁকতে, কিন্তু এই ছবি আঁকার যে আগ্রহ আমার ভাই ও আমার বাবার মধ্যে, এই আগ্রহটা আমার মধ্যে কোনোদিনই ছিল না। মৃত্তিকের আগ্রহ কোন বিষয়ে? আমার আগ্রহ বলতে খেলাধুলা নিয়ে একটু আগ্রহ। কোন খেলা বেশি পছন্দ? ফুটবল। ভাইয়ের সাথে খেলা হয়? ভাইয়ের সাথে মাঝে মাঝে আপনার ছাদে খেলা হয়। আচ্ছা মেঘ, আমি শুনেছি মাকে রান্নার কাজে মেঘ সাহায্য করে। কি কি রান্না করতে পারে মেঘ? বলো একটু শুনি। ডিম ভুনা? ডিম ভুনা খেতে অনেক ভালো লাগে মেঘের। মেঘ কি আমাকে একটু ডিম ভুনা রান্না করে খাওয়াবে? খাওয়াবে? তুমি আর কি রান্না করতে পারো পাপা? আর শাক। শাকও রান্না করতে পারে? মেঘ, আমাকে একটু শাক রান্না করে খাওয়াবে আজকে? মেঘ, পারি। আমাকে কি খাওয়াবে আজকে একটু শাক রান্না করে? শাক ভাজি করবে আজকে একটু? করবে? কোন কোন কাজে সহযোগিতা করে মৃত্তিক বড় ভাই মেঘকে? যেমন ওর দৈনন্দিন, যেমন গোসল করতে যায় আমি ওকে সাহায্য করি, যেমন আমি ওকে গামছাটা নিয়ে দিলাম, আমি কাপড়টা রেখে দিলাম ওর খাটের মধ্যে। তারপর ও মাঝে মাঝে বসে থাকলে আমি হয়তো তার সাথে যে কতক্ষণ বসে থাকি, কথাবার্তা বলি, এই মশারি টানিয়ে দিই, তারপর ওকে বিছনায় শুয়ে দিই, লাইট টাইট অফ করে দিই। ভাইয়ের খুব পছন্দের জিনিস কি? আমার ভাই খেতে একটু ভালোবাসে, বিশেষ করে মাংস। ভাইয়ের শখের কোনো জিনিস কিনে নিয়ে এসে দাও ভাইকে? মাঝে মাঝে। কি সেগুলো? যেমন কোনো বাইরে কোনো ফাস্ট ফুড দরকার হলে আমিও কিনে নিয়ে আসি, আমি ওর সাথে খাই। আচ্ছা, দুই ভাই মিলে বসে খাও? জি জি। ভাইকে বাইরে নিয়ে যাও না একসাথে খাওয়া দাওয়া করতে? যাই, আমরা 4 জন মিলে পরিবারের সাথে যাই। বন্ধুদের সাথে কি কি শেয়ার করো ভাইয়ের বিষয়ে? দৈনন্দিন সব কিছুই শেয়ার করা হয়। ওরা আগ্রহ নিয়ে শোনে? ওরা শোনে। কি বলে তোমাকে তারা? কারো বাসায় যাওয়ার কথা হলে ধরেন বলে যে তোমার ভাইকে নিয়ে আসিস। তাই? জি জি। আচ্ছা, একসাথে খেলবো এইসব। মেঘের যেহেতু বিশেষ চাহিদা রয়েছে, সে কারণে মেঘকে অনেকটা সময় দিতে হয় মা বাবাকে। তোমার যেটুকু চাহিদা সেটা হয়তো সবসময় পূরণ করতে পারেন না, সে বিষয়ে
তোমার মনে কি কোনো কষ্ট হয়? আমার এই বিষয়টা নিয়ে খুব একটা আক্ষেপ লাগে না, কারণ আমি তো জানি আমার ভাইটা এরকম, তাকে তো সময় দিতে হবেই। যে পরিবারগুলোতে মেঘের মতো অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পন্ন ভাই বা বোন আছে, তাদের আসলে কি করা উচিত? সেই ভাই বোনদেরকে পাশাপাশি সমাজে যারা আছে তাদের কি করণীয়? এইসব শিশুদের আপনারা দয়া করে সমাজে মানিয়ে নেবেন। তাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে এটা খারাপভাবে দেখবেন না, নেতিবাচক কথা বলবেন না, তাদের সাথে ইতিবাচক আচরণ করবেন, বন্ধুসুলভ আচরণ করবেন, সাপোর্ট করবেন, এটাই চাওয়ার আমাদের, আর কিচ্ছু না। আমার ভাই মেঘের মতো সমাজে যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে, মানুষরা আছে, তাদের আপনারা সমাজে মানিয়ে নেবেন, নেতিবাচক কথা বলবেন না, তাদের আগলিয়ে রাখবেন। এটা হলে এদেরও এগিয়ে যাওয়া সহজ হবে, পরিবার এবং ভাই বোন হয়ে আমাদেরও মানিয়ে নেওয়া অনেক সহজ হবে। চমৎকার বলেছ, সত্যি তাই। মৃত্তিকার মতো আমিও বলতে চাই, মেঘ এবং মেঘের মতো অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পন্ন যে মানুষরা আমাদের সমাজে রয়েছে, আমরা সবাই ইতিবাচক মন মানসিকতা নিয়ে তাদের দিকে সমর্মিতার হাতটি বাড়িয়ে দেব। সাবের আপা, ঠিক এই মুহূর্তে মেঘকে নিয়ে কি কি চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে? মেঘকে নিয়ে এখন এই মুহূর্তে চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে মেঘের কান্নার প্রবণতাটা। সেটা ছোটোবেলায় যেমন ছিল, মাঝখানে কিছু কম মনে হতো, এখন আবার তার কান্নার ইয়েটা আছে, হ্যাবিটটা। তো কোনো নয়েজি শব্দ, বাচ্চাদের কান্না, গাড়ির হর্ন বা টিভিতে কোনো ইমোশনাল সিন, মানে ঝগড়াঝাঁটি, মারামারি, ইভেন কখনো যদি ঘরেও কাউকে জোরে কথা বলতে শোনে, তখন কিন্তু সে কান্না শুরু করে দেয়। ওর কোথাও হয়তো কষ্ট হয়, অনেক সময় কানে হাত দিয়ে কাঁদে। আর এমনিতে মেয়ে কখনো কাউকে আঘাত করে না, রিভেঞ্জ ব্যাপারটা ও বোঝেই না। ও যখন হাইপার হয়ে যায়, কান্নাকাটি করে, নিজে হয়তো দেয়ালে মাথা ঠুকতেছে বা নিজে হাতে কামড় দিচ্ছে, কিন্তু কখনোই ঘরের কোনো জিনিসপত্র সে নষ্ট করে না। আমি এটা নোটিস করেছি আপা, মেঘের হাতে কিন্তু অনেকগুলো কামড়ের দাগ এবং কালো হয়ে গেছে। এখনো কি হাতে কামড় দেয়? এখনো করে। কখন করে সে সেটা? ও যখন কিছু ওই যে কান্না করে, যখন হাইপার হয়ে যায় তখন। হাইপারটা কেন হয়? আমরা হয়তো এই যে বসে আছি, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, মেঘের কিন্তু কান একদম খাড়া। 2-3 বাড়ি পরে কোনো একটা ছোট কিড কাঁদলো কিনা, ওর কান আমরা শুনতে না পেলে ওর কানে আসে, ওই শব্দটা ও নিতে পারে না। এর জন্য আপনারা কোনো চিকিৎসা করাচ্ছেন না বা কোনো থেরাপি দিচ্ছেন না মেঘকে? এটা তো স্কুলে যে থেরাপিগুলো পাচ্ছে সেগুলো চলছে, তবে ইদানিং ও এটা আগের থেকে একটু বেশি রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা ঘুমটাও খুব ডিস্টার্ব হয়, ঘুমটা একটু দেরি করে। আগে এটা হতো না, আগে ঘুমটা ছিল খুব শান্তিপূর্ণ, এখন আবার ঘুমটা একটু লেট হয়। মা হিসেবে দুটো সন্তানকে নিশ্চয়ই সমান সময় দেওয়া হয় না, খুব স্বাভাবিক এসব পরিবারের জন্য। ওটা কতটা ভোগায় মৃত্তিকের মাকে? এটা তো থাকবেই, এটা তো থাকেই ভোগায়। তবে আমি চেষ্টা করি আদার সাপোর্টগুলো দিতে, যদি নাও পারি খাবার টেবিলে আমি চেষ্টা করি খাবার ডিস্ট্রিবিউশনটা আমার 2 ছেলেকে একদম সঠিকভাবে দিতে। হ্যাঁ, পরে হয়তো মেয়ে যেটা পছন্দ সেটা একটু বাড়তি নিয়ে খেলো, বা ওর যেটা পছন্দ ও হয়তো সেটা বললোই না, আমি আবার সেটা খেয়াল করলাম, দেখা গেল ওর দিকে, মানে এইভাবে চলে। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। মেঘকে নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনাটা কি আপা? আপা, মেঘকে নিয়ে ভাবনা কি, একটা তো মনের মধ্যে একটা দুশ্চিন্তা থাকে যে আমরা আমাদের চলে যাবার পরে ওকে কে দেখবে বা ও কিভাবে থাকবে, এটা তো একটা ভাবনা আছে। সে তার উপরে তো আমাদের কোনো হাত নাই। এখনো পর্যন্ত যতটুকু দেখি আমার ছোট ছেলেটা খুব সাপোর্টিভ, আর আমাদের আত্মীয় স্বজন আমার আশেপাশেই আছে। ওই একটা জায়গা, ভরসার জায়গা আছে যে না, মোটামুটি ওর দিকে খেয়াল করার মানুষ আছে। এইটুকু আমার মনে হয় যে ওর ভাই যদি ঠিক থাকে, আশেপাশে সবাইকে নিয়ে থাকতে পারবে। আপনার সন্তান মেঘের মতো বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোর ভবিষ্যৎ জীবনটাকে নিশ্চিত করতে সমাজ এবং রাষ্ট্রের কি করণীয় বলে আপনি মনে করেন? এককভাবে চিন্তা করা খুব কঠিন, কারণ এটা একটা সম্মিলিত প্রচেষ্টার দরকার। সামাজিক কোনো ভিত্তিশালী ব্যক্তি অথবা সরকারিভাবে এটার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, যেমন ইতিমধ্যে আমরা দেখেছি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে আমরা আছি বাবা মা, যেমন এখন মেঘের কথা অনেক বলছি, হয়তো আপনি হয়তো কোনো সোর্সে আমাদের সাথে কাছে সাক্ষাৎ হলো, কথা হলো, জানতে চাচ্ছেন, বলতেছি এত কিছু সম্পর্কে। একটা সময় তো আমরা থাকবো না,
সেই সময়টা হয়তো এই জানার লোকগুলো কেউ থাকবে না, কে জানাবে? আসলে এই জানানোর জন্য সরকারি কোনো ব্যবস্থাপনা থাকা দরকার, যে এইখানে বাচ্চাগুলোর এই ধরনের অটিজম সম্পন্ন যেই মানুষগুলো আছে তাদেরকে সরকার এমনভাবে একটা ব্যবস্থা করবেন যেখানে তারা হয়তো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, তাদের মেধা অনুযায়ী ওখানে তারা কাজ করবেন, সেইটাকে ইউটিলাইজ করে তাদের যতটুকু খরচ আসে সেটা দিয়ে চালানো, সরকার কিছু অনুদান দিয়ে সেটা দিয়ে চালানো, তাদেরকে থাকার একটা ব্যবস্থা করা। অনেকটা আপনার যেমন আমাদের এখানে যে বৃদ্ধাশ্রম টাইপের যেই প্রতিষ্ঠানগুলো আছে এই টাইপের কিছু করা খুব বেশি জরুরি। আপা, আমি দেখতে চাই মেঘ কিভাবে রান্না করে, পাশাপাশি আমি ওর ছবি আঁকাটাও দেখতে চাই। দুহাত বাড়িয়ে দাও দুহাত বাড়িয়ে দাও দর্শক, মেঘের রুমে চলে এসেছিলাম মেঘের ছবি আঁকা দেখতে। সে চমৎকার গরু আঁকতে পারে। এই গরু আঁকার দৃশ্য দেখার জন্যই আসলে আমি এখানে এসেছি। যে রুমটা দাঁড়িয়ে আছি এখন সেটা মেঘের বেডরুম। এই ডেস্কটার সাথে একটা হোয়াইট বোর্ড লাগানো আছে। মেঘ এখানেই ছবি আঁকে। কি চমৎকার করে অত্যন্ত দ্রুততার সাথে একটি গরুর ছবি এঁকে ফেললো আমাদের মেঘ। আমরা জানি 10% অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু অত্যন্ত প্রতিভাধর হয়ে থাকে। আমাদের মেঘ হয়তো তাদেরই একজন। অটিজম একটি জীবনব্যাপী প্রক্রিয়া, তাই অটিজমের সব কিছু মুছে ফেলা সম্ভব নয় এক জীবনে। আমরা হতাশ হব না, হাল ছেড়ে দেব না। ধৈর্য নিয়ে আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের সম্ভাবনার জায়গাটুকু খুঁজে বের করব এবং সঠিক সাপোর্ট দিয়ে তাদের প্রতিভার বিকাশে সাহায্য করব। নিশ্চয়ই আমাদের অব্যাহত প্রচেষ্টা আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানদের প্রতিভার বিকাশে সাহায্য করবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দুহাত বাড়িয়ে দাও।